হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে দৃঢ় বস্তুর ঘূর্ণন এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী, জড়তা ভ্রামক কী, মোমেন্ট অফ ইনার্সিয়া যেটাকে বলা হয়, জড়তা ভ্রামকের রেডিয়েশন অফ জাইরেশনটা কী আছে এবং জড়তা ভ্রামকের উপরে প্যারালাল এবং পারপেন্ডিকুলার যে থিওরিগুলো আছে সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও খুবই কনসেপচুয়াল হবে, কারণ আজকের ভিডিওটা যে থিওরি আলোচনা করা হবে পরের ভিডিও এর অ্যাপ্লিকেশনটা বোঝাবো, সেই জন্য আজকে ভিডিও মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। ওকে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর ভিডিওতে একটা লাইক দেবে। আর আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গভর্নমেন্ট যেসব বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন রকম যে খবরগুলো আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউজ হয়, যেমন ধরো আধার কার্ডের উপরে, প্যান কার্ডের উপরে এগুলো আছে, বা কোন স্কুল খুলবে, কখন ট্রেন চলবে, এইসব মানে টোটাল যেগুলো খবর আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়ে সেই সমস্ত ব্যাপারে ওখানে নিয়মিত নিউজ আপলোড করা হয়। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তাহলে তোমরা প্রথম হেডিং দাও এটা, যে টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এইটা আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবো, একদম সহজ করে বোঝার চেষ্টা করবো। তাহলে এটা একটা অ্যাক্সিস আছে, ঘূর্ণাক্ষ, মানে এটা সাপেক্ষে কোনো একটা বস্তু ঘুরতে পারে। তাহলে এখানে একটা বস্তু আছে, যে কোনো শেপ হতে পারে, যে কোনো আকৃতির বস্তুটা হতে পারে। এই বস্তু এর সাপেক্ষে বস্তুটা ওমেগা কৌণিক বেগে ঘুরে বেড়াচ্ছে। এই বস্তুটা অসংখ্য বস্তু কণা নিয়ে গঠিত। তোমরা যদি আগের ভিডিওতে দেখে থাকো সেখানে টর্কের কনসেপ্টটা আলোচনা করেছিলাম। আজকে সেই টর্কের উপরেই এটা প্রমাণটা হবে। তাহলে কি দেখে নাও, এই বস্তুটা অসংখ্য বস্তু কণা নিয়ে গঠিত আছে। ধরলাম এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, এখান থেকে যদি আমি ঘূর্ণাক্ষের সাপেক্ষে, যেহেতু এটা ঘুরছে তাহলে প্রত্যেকটা কণাও ঘুরছে। যদি বলি এই বস্তুটা এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরছে, তার মানে এর বস্তুর মধ্যে যে সমস্ত কণাগুলো আছে সেই কণাগুলোও ঘুরছে। তাহলে এর দূরত্ব এখান থেকে এতটুকু, ধরলাম এখান থেকে এইটা, এখান থেকে এতটুকু। যেহেতু বিভিন্ন জায়গায় অবস্থিত তাহলে সেই প্রত্যেকটার দূরত্ব সেম হবে না। ধরলাম এর ভর হচ্ছে m1, দূরত্ব হচ্ছে r1, এর ভর হচ্ছে m2, দূরত্ব হচ্ছে r2, এর ভর হচ্ছে m3, দূরত্ব হচ্ছে r3, এটা হচ্ছে m4, দূরত্ব হচ্ছে r4, হচ্ছে m5, এটা দূরত্ব হচ্ছে r5। ওকে, এরকম আছে। তাহলে এই অবস্থায় বস্তুটা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে যদি বলের ভ্রামক বের করি তাহলে কী হবে, আগে বলটা আমরা বের করে নিতে পারলাম। প্রত্যেকটার ক্ষেত্রে বল কী হবে, বলের ফর্মুলা আমরা জানি কি, বল নর্মালি F = ma। আবার বৃত্তীয় গতিতে তোমাদের এটা প্রমাণ করেছিলাম। যদি বৃত্তীয় গতি চ্যাপ্টারটা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা বৃত্তীয় গতির উপর, এই চ্যাপ্টারের উপর পুরো কমপ্লিট ভিডিও করা হয়েছে, ভালো করে তোমরা দেখে নেবে, কারণ সেই কনসেপ্টটা এখানেও অনেক জায়গায় কাজে লাগবে। আমি সেখানে প্রমাণ করেছিলাম আলফা ছিল কি, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, আর এ ছিল কি, রৈখিক ত্বরণ। কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী ছিল, A = r আলফা। আর হচ্ছে দূরত্ব, যা সাপেক্ষে ঘুরছে বস্তুটা সেখানকার দূরত্ব হচ্ছে r। তাহলে যদি আমি m1 বলি তাহলে f1 ধরলাম, প্রথম m1 বস্তুর প্রযুক্ত বল ধরলাম, এখানে ধরছি আমি m1, m2, m3 ডট করে ধরলাম যে mn পর্যন্ত, বা আমি একটা ক্ষেত্রে ধরে নিচ্ছি, তা বদবাকি সব ওটা হয়ে যাবে। এটা আমি এখানে একটা ক্ষেত্রে ধরে নিচ্ছি যে m1 এর উপরে, m1 বস্তুর বা বস্তু কণার উপরে, m1 বস্তু কণার উপর প্রযুক্ত বল, সেটা কী হবে, ধরলাম F1 = m1 a1। এখানে দেখে নাও a1 হচ্ছে কি, এর রৈখিক ত্বরণ। তাহলে m1 বস্তুর রৈখিক ত্বরণ হচ্ছে a1, তাহলে এর কৌণিক ত্বরণটা কী হবে, আলফা। এখানের মধ্যে কৌণিক ত্বরণ হচ্ছে কি, ধ্রুবক থাকবে, সমকৌণিক ত্বরণে গতিশীল আছে এটা। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু A = r আলফা, তাহলে এখানে বলতে পারি কি F1 = m1 r1 আলফা। তাহলে A1 = r1 আলফা। ওকে, r1 আলফা। ঠিক একইভাবে A2 হচ্ছে r2 আলফা, A3 হচ্ছে r3 আলফা, এইভাবে মানে আলফা বা কৌণিক ত্বরণ আমার ধ্রুবক থাকে, পরিবর্তনশীল হবে না।
তাহলে এই বলের জন্য এই বস্তুর মধ্যে বলের ভ্রামকটা কত হবে? তাহলে এখানে যদি বলি F1 বলের জন্য M1 বস্তুর উপর F1 বল প্রযুক্ত হওয়ায় বলের ভ্রামক কী হবে সেটাকে আমি G1 বলছি, G1 ওকে G1 ইকুয়াল টু বলতে পারি কি F1 R1। এটা বলেছিলাম বলের ভ্রামকের সংজ্ঞা ছিল বল এবং ঘূর্ণাক্ষ থেকে দূরত্বটা। তাহলে ঘূর্ণাক্ষ থেকে তাহলে M1 বস্তুর ঘূর্ণাক্ষ, এটা যে ঘূর্ণাক্ষ এর সাপেক্ষে ঘুরছে, তাহলে এর সাপেক্ষে দূরত্ব হচ্ছে R1। তাহলে প্রযুক্ত বল কী বের করেছিলাম F1, তাহলে F1 R1। তাহলে এখানে যদি মানটা বসে দিই F1 এর মানটা কী বেরিয়েছিলাম এখানে M1 R1 আলফা ইন্টু R1, এই R1টা, তাহলে ইকুয়াল টু G1 ইকুয়াল টু M1 R1 স্কোয়ার আলফা। তাহলে এটা আমরা প্রথম M1 বস্তু কণার জন্য তার বলের ভ্রামক কী হবে G1 ইকুয়াল টু M1 R1 স্কোয়ার আলফা, এটা পেলাম। এবার এখানে কত সংখ্যক বস্তু আছে m সংখ্যক বা n সংখ্যক বস্তু আছে আমার এখানে। তাহলে n সংখ্যক যদি বস্তু কণা থাকে তার প্রত্যেকটার জন্য বলের ভ্রামক কত হবে বা টর্ক, এক্ষেত্রে বলের ভ্রামক আর টর্ক সমান হবে, কারণ এর সাপেক্ষে ঘুরছে, যেহেতু টর্ক মানে কি ঘূর্ণন, আমি যেটা বলছিলাম কোনো বস্তুর ঘূর্ণন হলে সেটা টর্ক বলা হয়, যেহেতু এখানে এর সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে তাহলে এখানে বলের ভ্রামক আমরা টর্ক বলতে পারি। তাহলে এখানে বলবো কি, তাহলে আমরা এখানে প্রথমে একটার জন্য বের করলাম, একটার জন্য বের করার পর সেটাকে আমরা প্রত্যেকটা যোগ করে দেবো। তাহলে এখানে লিখবো কি, তাহলে M1, M2, M3 Mn বস্তু কণাগুলির জন্য মোট বা জন্য টর্ক হবে সমস্ত ভরের জন্য সমস্ত বস্তু কণার বলের ভ্রামকের সমষ্টি। ওকে, তাহলে প্রত্যেকটা আমার টর্কটা তাহলে কত হবে, সমস্ত বস্তু কণার জন্য যে বলের ভ্রামক হবে তার সমষ্টি হবে। ওকে, তা যদি হয় তাহলে আমরা সূত্র এটাকে যদি গাণিতিক রূপ আকারে দেখাতে পারি তাহলে সেটা কি বলবো আমরা, এখানে লিখে রাখে আগে আমরা কি পেলাম, এখানে G1 ইকুয়াল টু কী পেলাম, G1 ইকুয়াল টু পেলাম M1 R1 স্কোয়ার আলফা, এইটা পেয়েছি। তাহলে এখানে টাউ ইকুয়াল টু বলতে পারি G1 প্লাস G2 প্লাস G3 প্লাস ডট 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 প্লাস Gn। ওকে, এটা তাহলে G1 G2 G3 Gn এর মান বসাবো আমরা এখানে, তাহলে বসালে কত পাচ্ছি দেখেন, তাহলে বা টাউ ইকুয়াল টু G1 এর মান কত M1 R1 স্কোয়ার আলফা প্লাস M2 R2 স্কোয়ার আলফা প্লাস M3 R3 স্কোয়ার আলফা প্লাস ডট 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 প্লাস Mn Rn স্কোয়ার আলফা। তাহলে এটা হয় প্রত্যেকটা G1 যেহেতু M1 R1 স্কোয়ার আলফা এসে, তাহলে সিমিলারলি G2টা হবে কি M2 R2 স্কোয়ার আলফা, G3 কত হবে M3 R3 স্কোয়ার আলফা, এইভাবে হবে। তাহলে এখান থেকে আমি একটা কাজ করছি, আলফা যেহেতু প্রত্যেকটাতে ধ্রুবক আছে তাহলে আলফাটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বা টাউ ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে দিলাম M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Mn Rn স্কোয়ার ইন্টু আলফা। এবার এই টোটালটা যে সমষ্টি আছে এটাকে আমি একটা সামেশানে কনভার্ট করে দিয়েছি, তাহলে বা টাউ ইকুয়াল টু সামেশন অফ Mi Ri স্কোয়ার, যেখানে I ইকুয়াল টু 1 to n ইন্টু আলফা। তাহলে এই Mi Ri স্কোয়ার এইটা হচ্ছে কি, একে বলা হয় জড়তার ভ্রামক, একে I দ্বারা প্রকাশ করায়। তাহলে এখানে বলতে পারি এটা, এখানে আমরা বলতে পারি বা টাউ ইকুয়াল টু I আলফা, টাউ ইকুয়াল টু I আলফা, যেখানে
যেখানে যেখানে I ইকুয়াল টু সামেশন অফ mi ri স্কোয়ার I ইকুয়াল টু 1 to n। তাহলে এই আর কে আই কে বলা হয় জড়তা ভ্রামক, জড়তার ভ্রামক, বা ইংলিশে বলে মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক বলা হয়। তাহলে বললাম কি, তাহলে আইকে কি বলা হয়, জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া। এই জড়তা ভ্রামক নিয়ে অনেক কিছু গল্প বাকি আছে, এখনও অনেক কিছু আলোচনা হবে এই জড়তার ভ্রামক নিয়ে। সেই জন্য ভালো করে জড়তার ভ্রামক কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। কিছু কনসেপ্ট তো একটু পরেই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, তারপরে তুমি সেই যে ডেরিভেশনগুলো আছে বা যে প্রমাণগুলো আছে সেটা খুব সহজে বুঝতে পারবে। তা জড়তার ভ্রামক আমরা কী পেলাম, তাহলে এখান থেকে একটা নতুন জিনিস পেলাম, সেটাকে কী নাম দিলাম, জড়তার ভ্রামক। সেটা দেখে নাও, তাহলে কী পেলাম, I ইকুয়াল টু সামেশন অফ mi ri স্কোয়ার I ইকুয়াল টু 1 to n। তাহলে আইকে কী বললাম, জড়তার ভ্রামক। এটা যদি ইন্টিগ্রেশন ফর্মে সাজে সেটা কেমন হবে, তাহলে ইন্টিগ্রেশন ফর্মুলা I ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে কী আছে দেখো না, r স্কোয়ার dm, r স্কোয়ার dm। এখানে dm দিলাম কেন, কারণ বস্তুর মধ্যে কেন, যেই বস্তু আমি দেখেছিলাম সেই বস্তুর মধ্যে কী ছিল, ভরের পরিবর্তনশীল, ভর দেখে না m1 m2 m3 ভরের পরিবর্তনশীল হচ্ছিল। যেহেতু জড়তার ভ্রামকে ভরের পরিবর্তন হয় সেটা dm দিলাম, তাহলে r স্কোয়ার dm, বা এটাকে এরকম বলতে পারি I ইকুয়াল টু ইন্টিগ্রেশন x স্কোয়ার dm, সোজা কথা ডিস্টেন্স স্কোয়ার ইন্টু mdm। তাহলে দূরত্ব স্কোয়ার আর ভরের এই গুণফলকে বলা হয় কি, জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এখান থেকে যদি বলে জড়তার ভ্রামকের সংজ্ঞা, এই যে প্রমাণ করলাম, এই প্রমাণ থেকে যদি বলে জড়তার ভ্রামকের সংজ্ঞা দাও, সেটা আমরা কীভাবে বলতে পারি দেখো না। এবার আমরা জড়তার ভ্রামক নিয়ে আলোচনা করবে, এতটুকু প্রমাণ হয়ে গেল। এবারে ম্যাক্সিমাম জায়গায় আমরা পরের ভিডিওতে জড়তার ভ্রামক নিয়ে মেনলি আলোচনা করব, জড়তার ভ্রামকটা কী সেইটাও আলোচনা করব। তাহলে জড়তার ভ্রামকটা কী দেখো, এখান থেকে বলতে পারি কি, এই সমীকরণটাকে এইভাবে রূপান্তর করতে পারি যে I ইকুয়াল টু টাউ বাই আলফা। তাহলে এখান থেকে যদি সংজ্ঞাটা বলি, তাহলে কোনো বস্তুর মধ্যে যে টর্ক এসে ঘূর্ণনের ফলে, কোনো বস্তু ঘোরার ফলে তার মধ্যে যে টর্ক সৃষ্টি হয়, সেই টর্ক এবং ওই বস্তু যেই ত্বরণে ঘোরে সেই ত্বরণের অনুপাতকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বলি। ওকে, এটা একটা সমীকরণে বলা যায়। আর একটা আছে কি, যেহেতু I ইকুয়াল টু m r স্কোয়ার, নর্মালভাবে দিলাম এটা, ওকে, ভর ইন্টু দূরত্ব স্কোয়ার, তাই তো। তাহলে কোনো ঘূর্ণনশীল বস্তুর যে প্রত্যেকটা বস্তুকণার ভর এবং সেই বস্তুকণা থেকে ঘূর্ণাক্ষের দূরত্ব স্কোয়ারের গুণফলের সমষ্টিকে, এদের গুণফলের সমষ্টিকে বলা হয় ওই বস্তুর জড়তার ভ্রামক। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এই জড়তার ভ্রামকের একক কী হবে, মাত্রা কী হবে, এটাকে কার সঙ্গে তুলনা করায় সেটা আলোচনা করব। তা দেখে নাও, এর পরের পার্টে আসা যাক। তাহলে আসলে জড়তার ভ্রামক এতটুকু এটা বোঝালাম তোমাদের, সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এবারে আমরা, এটা খুব সহজ ব্যাপার আছে, যেটা এর একক মাত্রা আমরা কীভাবে নির্ণয় করতে গেলাম, খুব সহজ ব্যাপার। তাহলে জড়তার ভ্রামকের একক, ওকে, জড়তার ভ্রামকের একক। তাহলে আমরা এখানে কী বলবো, জড়তার ভ্রামকের একক, তাহলে I ইকুয়াল টু জানি কি, I ইকুয়াল টু m r স্কোয়ার। তাহলে যদি SI পদ্ধতিতে করি, SI পদ্ধতিতে I এর একক, ভরের একক কি সাথে কেজি, দূরত্বের একক কি মিটার, তার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার, তাহলে ব্যাস কেজি ইন্টু মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার হচ্ছে কি জড়তার ভ্রামকের SI একক। CGS হলো, CGS পদ্ধতিতে I এর একক, তাহলে কী হবে, কেজিটা গ্রাম হবে আর সেন্টিমিটার স্কোয়ার, ব্যাস। ঠিক আছে, কত সহজ ব্যাপার। তাহলে এইভাবে আমরা জড়তার ভ্রামকের একক এভাবে মান বের করবো বা এককটা বের করলাম। যখন জড়তার ভ্রামকের কোনো নিউমেরিক্যাল ভ্যালু বের করবো, তার সঙ্গে এককটা SI পদ্ধতি হলে কেজি মিটার স্কোয়ার দেবো, CGS হলে গ্রাম সেমি স্কোয়ার দেবো। মাত্রা কী হবে দেখুন, মাত্রা, জড়তার ভ্রামকের মাত্রা কী হবে, তাহলে I ইকুয়াল টু m r স্কোয়ার, ওকে, এই আগে ভাবো। তাহলে ভরের মাত্রা, তাহলে I এর মাত্রা, জড়তার ভ্রামকের মাত্রা ইকুয়াল টু ভরের মাত্রা কি ক্যাপিটাল M, আর দূরত্বের মাত্রা কি L, তাহলে L স্কোয়ার, r স্কোয়ার যেতে হয় তাহলে L স্কোয়ার, তাহলে m L স্কোয়ার। দেখবে যখন তোমার সম্পূর্ণ বই 11-এর
ফিজিক্সের বইটা পড়া সব যখন হয়ে গেছে সেখান থেকে যখন কোনো একটা মাত্রা দিয়ে এমএল স্কোয়ার সেখানে তুমি গুলিয়ে ফেলবে যে এটা কোথায় পড়েছিলাম কোথায় বুঝতে পারবে না। এখন যদিও সহজ লাগছে দেখে কিন্তু তখন একটু সমস্যা হতে পারে, সেজন্য 2 একবার প্র্যাকটিস করে নেবে। আর তাছাড়া একটা বুঝতে হবে এম হচ্ছে কি কেজি ভর, এইভাবে তো কনভার্ট করবে। এম হচ্ছে ভর আর এল হচ্ছে দূরত্ব, তাহলে আর স্কোয়ার, তাহলে এম আর স্কোয়ার। এম আর স্কোয়ার কী হয় জড়তার ভ্রামকের একক, ব্যাস এখান থেকে তুমি জড়তার ভ্রামকের একক মাত্রা বুঝতে পেরে যাবে। ওকে, তো এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি জড়তা ভ্রামক অ্যাকচুয়ালি কখন উৎপন্ন হয় কখন উৎপন্ন হয় না, বা জড়তা ভ্রামকের কথাবার্তা কখন আমরা বলবো আর কখন কোন ক্ষেত্রে বলবো না সেইটা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে জড়তা ভ্রামকটা কার মতো আচরণ করবে। আর জড়তার ভ্রামক কখন উৎপন্ন হবে যখন কোনো বস্তু ঘূর্ণায়মান থাকবে, মানে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে। জড়তার ভ্রামক তখনই উৎপন্ন হবে যখন কোনো বস্তু ঘুরতে থাকবে, তাহলে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক উৎপন্ন হয়। এবার দেখে নাও কী আছে, কী পেলাম, টাউ ইকুয়াল টু আই আলফা। টাউ ইকুয়াল টু কী পেলাম আই আলফা। তা টাউ ইকুয়াল টু আই আলফা। আর একটা বিষয় দেখে নাও, এফ ইকুয়াল টু পেলাম কি, এবার আমরা কী বলেছিলাম, এফ ইকুয়াল টু এখানে যদি পাশে লিখে রাখি এফ ইকুয়াল টু এম এ। এই দুটো সমীকরণ কম্পেয়ার করো। তাহলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম রৈখিক গতির ক্ষেত্রে কোনো বস্তুর মধ্যে রৈখিক গতি সৃষ্টি হয়, সেই রৈখিক গতির ক্ষেত্রে বল যেই ভূমিকা পালন করে, যেই কাজটা করে, বলের যেই ভূমিকা থাকে রৈখিক গতির ক্ষেত্রে, ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্কের সেম ভূমিকা, মানে একই ভূমিকা পালন করে। আর একবার বলেছি ঘূর্ণন গতির ক্ষেত্রে যেমন দাও ওমেগা আর ভি, এ আলফা আলফা আর এ। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে দেখুন, রৈখিক গতির ক্ষেত্রে বেগ, রৈখিক বেগ যেই ভূমিকা পালন করে, যেই কাজটা করে, কৌণিক মানে ঘূর্ণনশীল বস্তুর মধ্যে কোনো বস্তু ঘূর্ণনশীল হয়, মানে অর্থাৎ একটা বস্তু আছে ধরলাম কোনো একটা ঘূর্ণাক্ষ সাপেক্ষে বস্তুটা ঘুরে বেড়াচ্ছে, আর এখানে ধরলাম একটা কোনো বস্তু আছে সে এই বরাবর যাচ্ছে, গতিশীল আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে পার্থক্যটা ভালো করে বুঝে নাও। যখন কোনো বস্তু রৈখিক বরাবর গতিশীল থাকবে সেটা সবসময় স্ট্রেট লাইন নাও হতে পারে, এদিকে এদিকে যে কোনো দিকে বাঁকতে পারে, সেক্ষেত্রে বেগ, ত্বরণ, বল আলোচনা করব। যখন কোনো বস্তু একটা অক্ষের সাপেক্ষে ফিক্সড একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকবে সেক্ষেত্রে বেগটা পরিবর্তন হয়ে যাবে কৌণিক বেগে। তার মানে রৈখিক গতির ক্ষেত্রে বেগ যেই ভূমিকা পালন করছে, কৌণিক মানে বৃত্তীয় গতির ক্ষেত্রে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌণিক বেগ ঠিক একই ভূমিকা পালন করে। রৈখিক ত্বরণ যেই ভূমিকা পালন করে রৈখিক গতির ক্ষেত্রে, ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌণিক ত্বরণটা ঠিক সেই ভূমিকা পালন করে। ঠিক একইভাবে বলটা রৈখিক ক্ষেত্রে গতির ক্ষেত্রে বেগ বলটা যে ভূমিকা পালন করে, বল যে কাজটা করে, কৌণিক ঘূর্ণন গতির ক্ষেত্রে টাও বা টর্কটা ঠিক একই ভূমিকা পালন করে। বল প্রয়োগ করলে তবে বস্তুটার গতি সৃষ্টি হয়, ঠিক টর্ক হলেই বস্তুটা ঘুরবে, কারণ ঘূর্ণন মানে টর্ক। ওকে, তাহলে এই জিনিসটা তুমি কম্পেয়ার করে দেখে, তাহলে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ আর টাও সেম, আলফা আর এ সেম, তাহলে এম ইকুয়াল টু কী হচ্ছে আই। তাহলে এইগুলো ভালো করে কম্পেয়ার, খুব একটা জটিল বিষয় কিন্তু খুব সহজে বোঝার চেষ্টা করে এটাকে, মানে এদিক ওইদিক তুমি যদি অনেক কিছু চিন্তা ভাবনা করে এখানটা তাহলে ব্যাপারটা তুমি আর মেলাতে পারবে না। যেই সূত্রতে যেইভাবে তোমাদের বলছি সেইভাবে বোঝার চেষ্টা করো, একদম ইজিলি বুঝতে পেরে যাবে। আর আমার ব্যাপারটা বলে দিচ্ছি, ভি রৈখিক গতির ক্ষেত্রে, ওমেগা ঘূর্ণন গতির ক্ষেত্রে সেম টু সেম। রৈখিক গতির ক্ষেত্রে ভি যা কাজ করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে ওমেগা তাই কাজ করে। ঠিক একইভাবে আলফা এ আর আলফা, এফ টাও আলফা এ। তাহলে এম রৈখিক গতির ক্ষেত্রে ভর যেই কাজ করে, ভর যেই ভূমিকা পালন করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক ঠিক সেম কাজ করে। তার মানে রৈখিক গতির ক্ষেত্রে ভরের যে ভূমিকা, ভরের যে কাজ আছে, কৌণিক বা ঘূর্ণন গতির ক্ষেত্রে বা বৃত্তীয় গতির ক্ষেত্রে সেটা জড়তার ভ্রামক ঠিক সেই ভূমিকা পালন করে। তাহলে বুঝতে পারছি আমরা এখান থেকে, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে রৈখিক গতির ক্ষেত্রে ভর আর ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক একই জিনিস। যদি আমি বলি যে দুই যমজ ভাই, একজন থাকে ঘূর্ণন গতির ক্ষেত্রে এক্সিস্ট করে আর একজন হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে এক্সিস্ট করে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে এদের মধ্যে একটা রিলেশন বা একটা সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা যদি বলি ভি, ওকে এ, তারপরে এফ, এখান থেকে বলতে এম এ, তাহলে এখান থেকে বলবো কি টাও আই আলফা, এই হচ্ছে ব্যাপার।
তাহলে আইটা ঘূর্ণন গতির ক্ষেত্রে ভর হিসেবে কাজ করবে, ভরের মতো বিহেভ করবে। ওকে, তো নেক্সট যেটা আলোচনা করবো সেটা কি চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়েশন অফ জাইরেশন। এইটাও খুব গুরুত্বপূর্ণ আছে, ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। রেডিয়েশন অফ জাইরেশনটা কি? তা রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতি ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। ওকে, চক্রগতির ব্যাসার্ধ দেখে নাও, এটা কি খুব সহজ ব্যাপার আছে, কোনো কঠিন ব্যাপার না, দেখে নাও। সেই জন্য ফিজিক্সকে ভয় করা দরকার নেই, ফিজিক্সকে এনজয় করে পড়াশোনা করো, ভালো করে বোঝার মতো কথা, প্র্যাকটিক্যালি বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে খুব সহজ লাগে ফিজিক্সটা। হ্যাঁ, ধরলাম এটা আছে আমার ঘূর্ণাক্ষ, আর এটা ধরলাম একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুর সমস্ত ভর আমি ধরলাম তার কেন্দ্রের মধ্যে আছে। তুমি একটা পরমাণুর সঙ্গে কম্পেয়ার করতে পারো, যে নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস সমস্ত ভর থাকে আর বাইরে ইলেকট্রনগুলো থাকে। তাহলে এখানে এমন একটা বস্তু আছে যার সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যে আছে, এবং এই কেন্দ্রবিন্দু থেকে এই ঘূর্ণাক্ষের দূরত্ব হচ্ছে কে। তাহলে এটা ওমেগা কোণ এভাবে ঘুরছে। তাহলে এক্ষেত্রে জড়তা ভ্রামক কী হবে দেখে নাও। এখানে তো অসংখ্য বস্তু কোণে করেছে না, একটাই বস্তু আছে। কি বললাম ভালো করে দেখে নাও, আমি কি ধরেছি এখানটায়, যে একটা বস্তু একটা ঘূর্ণাক্ষকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে, সেই বস্তুর সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যে আছে, সেটা ভরটা হচ্ছে এম, এবং সেই কেন্দ্র বস্তু থেকে ওই ঘূর্ণাক্ষের দূরত্ব হচ্ছে কে। তাহলে এক্ষেত্রে জড়তা ভ্রামক কত হবে দেখে নাও। তাহলে এক্ষেত্রে জড়তা ভ্রামক I ইকুয়াল টু এম কে স্কোয়ার। আমার যেটা জড়তা ভ্রামক যে ফর্মুলা ছিল I ইকুয়াল টু এম আই আর আই স্কোয়ার, ভর ইন্টু দূরত্ব তার স্কোয়ার। যেহেতু মানে এন সংখ্যক ভর ছিল সেই জন্য আমরা সামেশন নিয়েছিলাম। এখানে মাত্র একটাই ভর আছে, তার ভর হচ্ছে এম, দূরত্ব হচ্ছে কে। তাহলে I ইকুয়াল টু এম কে স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি কে বের করি, কে ইকুয়াল টু আই বাই এম কে স্কোয়ার ইকুয়াল টু, তাহলে বা কে ইকুয়াল টু রুট অফ আই বাই এ। এই কেটাকে বলা হয় কি রেডিয়াস অফ জাইরেশন, বা চক্রগতি ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তাহলে রেডিয়েশন অফ জাইরেশন সংজ্ঞাটা কী হবে দেখে নাও। তাহলে কোনো বস্তু কোনো একটা অক্ষকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, তা এবং সেই বস্তুর সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত যদি থাকে, তা সেই বস্তু থেকে ওই ঘূর্ণাক্ষের দূরত্বকে রেডিয়েশন অফ জাইরেশন বলা হয়। তা যে কোনো দূরত্বকে রেডিয়েশন অফ জাইরেশন বা চক্রগতি ব্যাসার্ধ বলা হবে না, যদি এটা ধরে নেওয়া হয় যে কোনো বস্তুর সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যে আছে এবং সেই বস্তু একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, তা সেই বস্তুটার ভর থেকে, সেই কেন্দ্রবিন্দু থেকে ঘূর্ণাক্ষের যে দূরত্ব হবে, সেই দূরত্বকে বলা হয় কি রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। সেটাকে কে দ্বারা ডিনোট করা হয়। তাহলে কে ইকুয়াল টু রুট অফ আই বাই এম, এটা। ওকে, এবং আমি যেটা বললাম তোমরা সেটা লিখতেও পারো, বা বইয়ে যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই যথেষ্ট হবে। কনসেপ্টটা শুধু এটা কি, যে সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যে বা কেন্দ্রীভূত থাকবে। ওকে, এবং আরও কিছু আছে, যে কোনো বস্তুর যদি একটা বস্তু দেয়, তার কোনো একটা ধরো প্লেট দিল, একটা ধরো বিভিন্ন রকম বস্তু হতে পারে, বললো কি এর জড়তা ভ্রামক নির্ণয় করো। যেমন এক্সাম্পল স্বরূপ তোমাদের বলছি আমি, ধরলাম একটা রড দিয়ে দিল, এটা একটা অ্যাক্সিস, এখানে আছে একটা ধরলাম ঘূর্ণাক্ষ, তাহলে এর সাপেক্ষে এই রডটা ঘুরে বেড়াচ্ছে, এটা হতে পারে। বা ধরলাম এখানে আছে, এই দুটোর রডের মিডল বরাবর এইভাবে ঘুরছে, হতে পারে এরকম একটা বস্তু এর সাপেক্ষে আলম্ব বিন্দু কেন্দ্র আছে, এইভাবে ঘুরছে, বা হতে পারে এইভাবে ঘুরছে, তা বিভিন্ন দিক দিয়ে ঘুরতে পারে। প্লেট আছে, 2D একটা প্লেট আছে, সেটা ঘুরছে, বা একটা গোলক আছে সেটা ঘুরছে, বা একটা সিলিন্ডার আছে সেইটা ঘুরছে কোনো একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে। তাহলে এই রকম যে শেপ আছে, এরকম যে বিভিন্ন রকম বস্তু আছে, সেটা যদি বিভিন্নভাবে ঘুরতে থাকে, তার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা জড়তা ভ্রামক পাবো। ভালো করে এটা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি তোমাকে। আমি বললাম কি
জড়তার ভ্রামক কখন পাওয়া যাবে? যখন বস্তুরা ঘুরতে থাকবে। এবারে একটা বস্তুর ঘূর্ণন কত রকম হতে পারে? ধরলাম একটা রড যদি ধরি, একটা রড ধরলাম, সেটা নিজের কেন্দ্রবিন্দু সাপেক্ষে ঘুরতে পারে বা একটা প্রান্ত বিন্দু সাপেক্ষে ঘুরতে পারে এইভাবে। তো কোনো গোলক নিজের কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে, আবার একটা অক্ষকে কেন্দ্রে ঘুরছে, এভাবে ঘুরতে পারে। একটা চোঙ আছে, তো এরকম একটা রিং আছে, একটা পাত আছে, একটা প্লেট আছে, একটা আয়তকার প্লেট আছে। তাহলে এর সমস্ত বস্তু নিয়ে ঘুরতে থাকে, তাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক পাবো। তা সেইগুলো আমরা কীভাবে নির্ণয় করব? প্রত্যেকটা তো এমআর স্কয়ার করলেই হবে না, প্রত্যেকটা ডিস্টেন্সও সেম নয়। সেক্ষেত্রে আমরা যে নির্ণয় করব তার জন্য দুটো সূত্র তৈরি করা হয়েছে বা দুটো থিওরেম তৈরি হয়েছে। সেই থিওরেম হচ্ছে দুটো কি, একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য, আর হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এই দুটো থিওরির সাহায্যে আমরা এইগুলো সবই ক্যালকুলেট করব। এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করে দেখাবো তোমাকে যে কীভাবে আমরা জড়তা ভ্রামক নির্ণয় করি। আজকে থিওরেমগুলো আলোচনা করি, থিওরিজম সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপরে সেই থিওরি প্রয়োগ করে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এইগুলো প্রত্যেকটা নির্ণয় করবো যে কীভাবে একটা গোলকের আমরা কেন্দ্রবিন্দু সাপেক্ষে, প্রান্তবিন্দু সাপেক্ষে তার জড়তার ভ্রামক কত হয়, সেইগুলো কীভাবে সহজে নির্ণয় করা যায়, সেগুলো সবই তোমাদের সঙ্গে আলোচনা করব। তা দেখে নাও, দুটো থিওরেম আছে। প্রথমটা হচ্ছে কি, দেখে নাও, প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম সেটা কি, এটা একটু ভালো করে বুঝে নিই। এর প্রমাণটা আমি কিন্তু তোমাদের বোঝাবো না, প্রমাণটা একটু জটিল আছে। আমার বোঝাতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের বোঝাতে গেলে এটা তোমার হয়তো টাফ লেগে যেতে পারে। প্রমাণটা কোনো জায়গায় আসবে না, কোনো পরীক্ষাতেই প্রমাণ আসবে না। ওকে, যখন তোমাদের নিট বা AITREE জন্য ফিজিক্সটা আবার পড়াবো, কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, তখন ওইটা আলোচনা করো। কিন্তু এইচএসের জন্য এটা অঙ্কতেও লাগবে না, আর কোনো থিওরিতে প্রমাণ আসবে না। সেই জন্য আমি এর প্রমাণটা অত ডিটেলসে আলোচনা করবো না, জাস্ট থিওরিটা কি সেটা আলোচনা করব। ওকে, তাহলে দেখে নাও, ধরলাম একটা বস্তু আছে, তাহলে এর সাপেক্ষে এই বস্তুটা ঘুরছে। ওকে, তাহলে এর ক্ষেত্রে প্যারালাল অ্যাক্সিস থিওরেমটাকে আমরা কীভাবে লাগাবো? এবং বস্তুটা নিজের অক্ষ সাপেক্ষ ঘুরছে, মানে এই বস্তুটা একটা নিজের কেন্দ্রবিন্দুর, যা ভর কেন্দ্র বলতে পারি, এটা ধরলাম এর ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র সাপেক্ষে বস্তুটা ঘুরছে এইভাবে। ওকে, আবার এখান থেকে এই অক্ষের সাপেক্ষ বস্তুটা ঘুরে বেড়াচ্ছে। ওকে, তাহলে দেখে নাও, এই লাইনটা, এইটা একটা ঘূর্ণাক্ষ, এই বস্তুর এই একটা ঘূর্ণাক্ষ, এর সাপেক্ষে ঘুরছে। যেমন পৃথিবীকে ভাবে না, পৃথিবী কী হচ্ছে, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে আর সূর্যের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে, তো দুরকম ঘূর্ণন হচ্ছে। তাহলে এখানেও এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ধরলাম, এটা এ অক্ষ, এটা বি অক্ষ, তাহলে এ অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে আর বি অক্ষের সাপেক্ষে নিজে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইরকম হলে তাহলে দুটো ঘূর্ণাক্ষ হলে, এই একটা আর এই একটা ঘূর্ণাক্ষ, আর এই ঘূর্ণাক্ষ পরস্পর কী আছে, সমান্তরালে আছে। তাহলে ধরলাম এখান থেকে এর দূরত্ব হচ্ছে ডি, আর এই বস্তুটার ভর হচ্ছে, টোটাল ভর হচ্ছে এম ধরলাম। তাহলে এটা যেহেতু এই লাইনটা আমার কেন্দ্রবিন্দুতে গেছে, তাহলে এক্ষেত্রে এই বস্তুটার মোট জড়তার ভ্রামক কী হবে? মোট জড়তার ভ্রামক নির্ণয় করো। তাহলে কোনো একটা বস্তু যদি কোনো একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরে এবং নিজের ভর কেন্দ্রগামী একটা অক্ষ সাপেক্ষে ঘুরে বেড়ায়, তা তার যে মোট জড়তার ভ্রামক হবে, তাহলে এর ক্ষেত্রে যে মোট জড়তার ভ্রামক পাবো সেটা হচ্ছে কি, কেন্দ্রবিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক, যে ভর কেন্দ্র সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে ICM। তাহলে ভর কেন্দ্র সাপেক্ষে বা ভর কেন্দ্র যে রেখা আছে, ঘূর্ণাক্ষ আছে, তার সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক প্লাস, তাহলে বস্তুটির মোট ভর এবং এই বস্তুটির ভর কেন্দ্র থেকে দ্বিতীয় যে ঘূর্ণাক্ষ আছে তার মধ্যে যে দূরত্ব আছে, দূরত্বের স্কোয়ারের গুণফলের সঙ্গে সমান হবে। তার মানে m/t²। এটা সূত্রটা দেখে নাও। ICM হচ্ছে কি, যে ভর কেন্দ্রগামী যে ঘূর্ণাক্ষ আছে তার সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক, সেটা কত হবে সেটা আমরা যখন নির্ণয় করবো, অ্যাপ্লিকেশন করব, তখন প্রত্যেকটা দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এটা কীভাবে আসবে প্রত্যেকটা ক্লিয়ারলি আলোচনা করা হবে। এমন কিছু হবে না যেখানে বলে দিচ্ছি সেটা আলোচনা করছি না, বা তোমার পরীক্ষা যেন ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করবো না, এরকম কিন্তু হবে না। প্রত্যেকটা জিনিসই তোমার আলোচনা করা হবে, সেই জন্য কোনো চিন্তার কোনো বিষয় নেই। যেটা বলছি সেটা অবশ্যই তোমাদের করিয়ে দেবো। ওকে, তার মানে এইগুলো কীভাবে আসছে, কীভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বস্তু ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, সেই সবই আলোচনা করবো।
তাহলে এটা আরেকবার বলছি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি আছে, কোনো বস্তু যদি নিজের ভর কেন্দ্রগামী সরলরেখা বা কোনো একটা রেখা সাপেক্ষে ঘুরতে থাকে এবং অন্য আর একটা রেখা মানে ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, তাহলে বস্তুর মধ্যে দুটো ঘূর্ণন, একটা হচ্ছে এইভাবে ঘুরছে আর একটা এইভাবে ঘুরছে। ওকে, জাস্ট এখানে বস্তুটা এইভাবে ঘুরছে আর এইভাবে ঘুরছে, এরকমভাবে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইভাবে যদি ঘুরে বেড়ায় তাহলে এর মধ্যে দুটো গতি, একটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে আর একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে এই বস্তুটা তাহলে মোট জড়তা ভ্রামক কতটা হবে, তাহলে নিজের যে ভর কেন্দ্রগামী যে রেখা সাপেক্ষে যে ঘুরছে তার সাপেক্ষে জড়তা ভ্রামক, মানে এর সাপেক্ষে জড়তা ভ্রামক ICM প্লাস এটা হচ্ছে কি বস্তুটার মোট ভর এবং এই ভর কেন্দ্র থেকে দ্বিতীয় ঘূর্ণাক্ষের মধ্যে দূরত্ব আছে সেই দূরত্ব স্কোয়ারের গুণফলের সমষ্টি সমান হবে মোট জড়তা ভ্রামক। তাহলে এইটা হচ্ছে কি এই বস্তুর মোট জড়তা ভ্রামক। ওকে, তাহলে যেহেতু এটা এই দুটো রেখা বা এই ঘূর্ণাক্ষ দুটি পরস্পর সমান্তরাল আছে, সেই জন্য এটাকে বলা কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে এই বস্তুগুলো যে 3D আছে না, 3D বস্তুর ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। নেক্সট যেটা থিওরি আছে সেটা হচ্ছে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। যেটা বোঝাচ্ছি তোমরা বুঝতে পারছো কি না সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি বুঝতে পারে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে। ওকে, তাহলে এটা লম্ব অক্ষ উপপাদ্য। ওকে, লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে এক্ষেত্রে কী বলতো, এখানে আমি 2D নিচ্ছি। ওকে, এটা 2D, এখানে 2Dতে কোনো একটা বস্তু আছে। তাহলে একটা ধরো বিন্দু দিল, এই একটা বিন্দু ধরলাম, এটাকে আমি M ধরলাম। তাহলে এই বিন্দু জড়তা ভ্রামক কী হবে দেখুন। তাহলে আমরা কী করব, তাহলে এটা হচ্ছে X অক্ষ, এটা হচ্ছে Y অক্ষ। তাহলে এখান থেকে X অক্ষের দূরত্ব ধরলাম, এটা হচ্ছে কি X। ওকে, X ধরলাম, এখান থেকে এর দূরত্ব হচ্ছে কি Y। তাহলে এই বিন্দুটা এই ভরটা তাহলে X অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, সেটা IX ধরলাম। তাহলে এর সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে IX, সেটা হচ্ছে কি mx²। আর এই বিন্দুটার Y অক্ষ যদি ভালো করে দেখেন, এটা এই বস্তুটা বা এই বিন্দুটা যদি X অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়ায় তাহলে IX হলো কি X অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, IX = mx²। যদি বিন্দুটি Y অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়ায় এইভাবে, তাহলে কী হবে IY, সেটা কী হবে my²। তাহলে যদি দুটোর মোট সমষ্টি X অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এবং Y অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যে মোট সমষ্টি, আর একটা আছে কি Z অক্ষ, যেটাকে এই বরাবর আছে, আমরা তো এই বরাবর আঁকতে পারবো না, আমাকে এখানে এই বরাবর দেখাচ্ছি Z অক্ষ। তাহলে এই সূত্রে বলা হয়েছে যে কোনো বস্তুর X অক্ষ বরাবর জড়তা ভ্রামক এবং Y অক্ষ বরাবর জড়তা ভ্রামক দুটো সমষ্টি যে ওই XY অক্ষের উপর যে লম্ব আছে অর্থাৎ Z বিন্দু, দেখে নাও Z অক্ষ, এই X অক্ষ এবং Y অক্ষের উপর যে লম্বটা আছে এটা হচ্ছে Z অক্ষ, দেখে নাও এটা X অক্ষ, এটা Y অক্ষ, এটা Z অক্ষ। তাহলে এই যে এটা যে কোনো বস্তুর X অক্ষ বরাবর জড়তা ভ্রামক, Y অক্ষ বরাবর জড়তা ভ্রামকের মোট যে সমষ্টি হবে, সেই সমষ্টি যে ওই অক্ষ দুটির উপর যে লম্ব অক্ষ আছে বা Z অক্ষ আছে তার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে IZ, এটা হচ্ছে Z অক্ষ বরাবর জড়তা ভ্রামক = IX + IY। এইটা হচ্ছে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। যেহেতু X আর Y অক্ষের উপরে Z অক্ষটা লম্ব আছে, সেই জন্য তাহলে এই বরাবর X অক্ষ বরাবর জড়তা ভ্রামক যা হবে, Y অক্ষ বরাবর জড়তা ভ্রামক যা হবে, দুটো সমষ্টি করলে সেই জড়তা ভ্রামক Z অক্ষ বরাবর জড়তা ভ্রামক যা হবে তার সঙ্গে সমান হবে। সোজা কথা, আমি যদি কোনো বস্তুর Z অক্ষ বরাবর জড়তা ভ্রামক নির্ণয় করি, সে তার মানটা X অক্ষ বরাবর জড়তা ভ্রামকের মান এবং Y অক্ষ বরাবর জড়তা ভ্রামকের মান দুটো সমষ্টি করলে যেই হবে তার সেটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অনুযায়ী IZ = IX + IY, অর্থাৎ X অক্ষ এবং Y অক্ষ বরাবর যে জড়তা ভ্রামক হবে তাদের সমষ্টি হবে কি Z অক্ষ বরাবর জড়তা ভ্রামকের সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে দুটো সূত্র, একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এই দুটো সূত্রের সাহায্যে যে তোমাদের বললাম একটা গোলকের, একটা সিলিন্ডার, একটা রড, ওকে, একটা আছে একটা রিং বা একটা প্লেট, একটা আয়তাকার প্লেট, প্রত্যেকটারই জড়তা ভ্রামক আমি নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করবো বা নির্ণয় করে দেখাবো। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। ওকে,
তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।